বন্ধুরা, রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এই রাজ্যের প্রায় 1 লক্ষর প্লাস কর্মচারী যারা রয়েছেন এবং স্পেশালি রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএসকে মেসকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে সমগ্র শিক্ষার আন্ডারে যারা যারা রয়েছেন সকলের জন্য আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি, আজকের এই ভিডিও নিয়ে এসেছি। আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা সকালে এই বাজেটকে কেন্দ্র করে সমগ্র শিক্ষা কর্মচারীদের মনের মধ্যে একটা নতুন এক্সপেকটেশন তৈরি হয়েছে যে হয়তো রাজ্য সরকার বাজেটে কিছু ভাতা বৃদ্ধি করতে পারে। বহুদিন পর একটা সবুজ সংকেত, বহুদিন পর একটা বেতন বৃদ্ধি হওয়ার মোটামুটি একটা এস্টাবলিশ কনফার্মেশন বলুন, মোটামুটি সকলের মনের মধ্যে একটা ভাবধারা তৈরি হয়েছে যে এবারে হয়তো কিছু একটা রাজ্য সরকার করবে আমাদের। আর এই বিষয় নিয়েই বন্ধুরা আজকের আমাদের আলোচনা, যে এক্স্যাক্টলি গ্রাউন্ড রিপোর্ট কী রয়েছে। দেখুন, আমরা ডিএনএ বেঙ্গল আজ থেকে নয়, প্রায় লাস্ট 15 দিন থেকে, মানে যখন বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়নি তখন থেকে আমরা একটা বিষয় নিয়ে কন্টিনিউ ভিডিও করে গেছি আমাদের চ্যানেলে, যে বাজেটে একটা চান্সেস রয়েছে। এবং প্রথম দিকে আমরা কোট আনকোট সমগ্র শিক্ষা কর্মচারী যারা ছিলেন তাদেরকে অ্যাভয়েড করেছি, ইগনোর করে গেছি। অর্থাৎ আমরা সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মচারী ছিল তাদের জন্য মোটামুটি খুব একটা কনফার্মেশন আমরা কোনো দিক থেকে খবর পাচ্ছিলাম না যে তাদেরও ভাতা বৃদ্ধির চান্সেস রয়েছে এই মুহূর্তে বা বাজেটে। আমাদের কাছে ফার্স্ট হাফে বা প্রথম দিকে যে খবরগুলো এসেছিল বিভিন্ন সোর্স মারফত, তাতে রাজ্যের আদার্স যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী লাইক সিভিক ভলেন্টিয়ার্স, আশা, আইসিডিএস, এদের এই গ্রুপগুলো বা এই সেক্টরগুলো বা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আরও বেশ কিছু কন্ট্রাকচুয়াল আছে, কম্পিউটার শিক্ষক রয়েছে, মেনলি যারা রাজ্য সরকারি কন্ট্রাকচুয়াল কর্মচারী পশ্চিমবাংলায়, তাদের জন্য মোটামুটি খবর আসছিল যে এদের হয়তো ভাতা বৃদ্ধি সম্ভাবনাটা বেশি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের কাছে যে ইনপুট আসে তাতে সমগ্র শিক্ষার দিকেও রাজ্য সরকার তাকাচ্ছে, সমগ্র শিক্ষার দিকেও রাজ্য সরকারের পজিটিভ চান্সেস রয়েছে। তার কারণ আপনারা সকলেই জানেন, কেন্দ্র সরকারের একটা বাজেট সংক্রান্ত বিষয় ছিল, যেখানে আমরা আপনাদের জানিয়েছিলাম এবং রাজ্যের সমস্ত মিডিয়া হাউস এই খবর পাবলিশ হয়েছিল যে সমগ্র শিক্ষার যে টাকা, সেই টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তো যা খবর বিভিন্ন সোর্স মারফত এসছে যে কিছু টাকা কেন্দ্র সরকার রিলিজ করেছে সমগ্র শিক্ষায়, যার ফলস্বরূপ রাজ্য সরকার লাস্ট মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেই বৈঠক বলুন বা তার আগে থেকে, দেখুন ফাইল তো অনেক দিন থেকেই পড়ে আছে, আর ফাইল ক্রিয়েট করা, ফাইল তৈরি করা, বেতন বৃদ্ধির যে বিষয়গুলো কিছু ফর্মালিটিস থাকে, কিন্তু এমন কোনো জটিল বিষয় নয় যা করার জন্য অনেক সময়ের দরকার বা অনেক কিছু ব্যাপারের দরকার আর কি। শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে একটা সদিচ্ছার দরকার, যেটা রাজ্য সরকারের এতদিন পর্যন্ত ছিল না। তার কারণ রাজ্য সরকার 2018 সালে এই সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের কর্মচারীদের ভাতা বৃদ্ধি করার পর মোটামুটি তারা শান্তিতে ছিল যে যাক, এদের তো বাড়িয়ে দিয়েছে, আর হয়তো কোনো ডিমান্ড নেই এদের, বা হয়তো আর আমার প্রয়োজন পড়বে না বাড়ানোর। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন, এভরি ইয়ার আপনার দ্রব্যমূল্যের যে ধরনের বাজার দর বাড়ছে প্রত্যেক বছর, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা দেখি, লকডাউনের পর 2018 সালে বেতন বৃদ্ধি হয়, 19-20 পর যে লকডাউন টানা 2 বছর, সেই ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজের লকডাউনের পরে জিনিসপত্রের দামে যে একটা আমূল পরিবর্তন এসছে সারা দেশ জুড়ে, এবং পশ্চিমবাংলাও তো আর ব্যতিক্রম নয়, যার ফলস্বরূপ এই 10,000 টাকার ইয়ারলি 3% ইনক্রিমেন্টের যে স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করছে কন্ট্রাকচুয়ালদের, সেটা তাদের বাজেটে সাফিসিয়েন্ট আসছে না কোনোভাবেই। তারা এটাতে মেনটেন করা, হাজার কম্প্রোমাইজ করেও তারা পারছে না। চিন্তা করুন, গ্যাসের দাম 1,000 টাকা, ইলেকট্রিসিটির বিল লক্ষ্মীর ভাণ্ডারের পর যে পরিমাণ বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা প্রত্যেক ফ্যামিলি সাফারার, সেটা হচ্ছে মেডিকেল ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে পার ফ্যামিলি যে টাকা ইনভেস্ট হচ্ছে, যে টাকা খরচ হচ্ছে পার ফ্যামিলি, এমন কোনো ফ্যামিলি নেই আজকের ডেটে পশ্চিমবাংলায় যে ফ্যামিলিতে ডাক্তারের সাথে, কোনো প্যাথোলজির সাথে, কোনো ওষুধ দোকানের সাথে সম্পর্ক নেই। এভরিডে কানেকশন আছে, প্রত্যেক পরিবারে কেউ না কেউ অসুস্থ, এবং
আপনার ওষুধ দোকান বলুন, ডাক্তারের ফিস বলুন, ওষুধের দাম বলুন, বিভিন্ন ধরনের চেক আপের ফিস বলুন, এই যে বাজেট, একটা এক্সট্রা বাজেট যেটা পার ফ্যামিলি চলে যাচ্ছে, এই জায়গাটা কোনোভাবে এই যারা 10,000 8,000 টাকার কর্মচারী তারা ম্যানেজ করে উঠতে পারছে না, যার ফলস্বরূপ বারংবার তারা রাস্তায় নেমেছে, রাজ্য সরকারের কাছে রিমাইন্ডার করেছে, দাবিপত্র জানিয়েছে। রাজ্য সরকারের চাটুকার সংগঠন বাদ দিয়ে, কারণ রাজ্য সরকারের যে সকল চাটুকার সংগঠনগুলো রয়েছে সমস্ত সেক্টরের কথা বলছি আমরা, সমগ্র শিক্ষায় কোট আনকোট ইন্ডিভিজুয়াল আপনার আলাদা আলাদা সংগঠন আছে, তাদের নেতা আছে, কোনো সেক্টরে হাফ ডজন, কোনো সেক্টরে 2 ডজন বা 4 ডজন, এই টাইপেরও সংগঠন বা নেতা আছে। যেমন পার্শ্ব শিক্ষকদের কথা বলি, প্রায় 1 ডজনের ওপরে নেতা আছে, 1 ডজনের ওপরে নেতা আছে। এবার এই 1 ডজন নেতার মধ্যে ধরুন শাসকপন্থীও আছে। শাসকপন্থীদের আমরা সেইভাবে কোনো গুরুত্ব দেখি না, তার কারণ তাদের কোনো জায়গাও থাকে না, স্কোপও থাকে না। তারা তাদের বিভিন্ন আমরা দাবিপত্রে দেখেছি, তাদের যা প্রধান দাবি সেটা হচ্ছে সাধ্যমতো ভাতা বৃদ্ধি, রাজ্য সরকারের সাধ্যমতো ভাতা বৃদ্ধি, সম্মানজনক ভাতা বৃদ্ধি, এই টাইপের তাদের দাবি থাকে। এবার বিষয় হচ্ছে, যে সরকার অলরেডি ঋণে ধারে চলছে, যে সরকার এমনিতেই মাথাপিছু যে ধার আগামী 100 বছরও এই তৃণমূল সরকার শোধ করতে পারবে না, যে পরিমাণ পশ্চিমবাংলার ইনস্টলমেন্ট, যে পরিমাণ পশ্চিমবাংলার অ্যাজ এ রাজ্য ধার হয়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, বা মার্কেটের কথা যদি আমরা বলি, বিভিন্ন ব্যাংকেও যে ধারগুলো নিয়ে রেখেছে, মার্কেট থেকে যে ঋণ নিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, তাতে নেক্সট 100 ইয়ার্সও যদি এই সরকার ক্ষমতায় থাকে, তারা এই পশ্চিমবাংলার যে ধার সেটা শোধ করতে পারবে না। তো যে সরকারের ইনকামের থেকে খরচ বেশি, তার কারণ আপনারা সকলেই জানেন, ভোটে জিতে থাকার জন্য এত দান খয়রাতির প্রজেক্ট শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায়। তো সেই জায়গাতে অ্যাডজাস্টমেন্ট কারা করবে, কম্প্রোমাইজ কারা করবে, কাদের থেকে টাকা কাটা হবে? ইলেকট্রিক বিল বাড়ছে, কিছু করার নেই, জিনিসপত্রের উপরে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে, পেট্রোলের দাম আপনারা সকলেই জানেন, সবথেকে বেশি রেভিনিউ জেনারেট হয় রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, পেট্রোল থেকে, ওয়েল থেকে সবথেকে বেশি রেভিনিউ জেনারেট হয়। সেখানে আজকে 100 টাকার উপরে পেট্রোল প্রাইস, পেট্রোলের দাম বাড়লে আপনারা সকলেই জানেন সমস্ত কিছু দাম নির্ভর করে তার উপরে। টিকিট প্রাইস, বাসের টিকিট প্রাইস, ইলেকট্রিক প্রাইস, মেডিকেল প্রাইস, অর্থাৎ কোনোভাবেই সম্ভব নয় আজকের ডেটে 10,000 টাকায় যে কোনো সংসার ম্যানেজ করা। তো যার ফলস্বরূপ রাজ্য সরকারও হয়তো শেষমেশ চিন্তাভাবনা করেছে, এবং যেহেতু লাস্ট বাজেট, রাজ্যের কাছে দাবিপত্র তো আদার সংগঠন তারা দিচ্ছেই, বিভিন্ন সময় অ্যাজ এ সরকারপন্থী সংগঠন তারাও দাবিপত্র দিয়েছে। তো শেষমেশ রাজ্য সরকার কিছু একটা সুখবর বন্ধুরা নিয়ে আসতে চলেছে এই 12 তারিখ, এবং সমগ্র শিক্ষা কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। আমরা এই খবর করার কারণে একটাই, সেটা হচ্ছে আরও কনফার্মেশন আজকে পেয়েছি, লাইক সমগ্র শিক্ষার কিছু ফান্ড রাজ্যে এসছে, যার ফলস্বরূপ আমরা আরও কনফার্মেশন, এমনিতেই ধরুন সমস্ত নিউজ পোর্টাল এস্টাবলিশ করে দিয়েছে এই বিষয়টা যে সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি হচ্ছে। তো যেহেতু সমগ্র শিক্ষার ফান্ড কিছুটা হলেও রাজ্য সরকার পাচ্ছে, বা আরও টাকা অ্যালটমেন্ট হয়েছে কেন্দ্রীয় বাজেটের পর, যার ফলস্বরূপ বেতন বৃদ্ধিটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সদিচ্ছার প্রয়োজন। সদিচ্ছা যদি না থাকে, তাহলে যতই কেন্দ্র সরকার টাকা পাঠাক, যাই হোক না কেন, বেতন বৃদ্ধি হবে না। সদিচ্ছার একটা দরকার রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতি রাজ্য সরকারের মানসিকতার চেঞ্জেসের প্রয়োজন রয়েছে। আপনারা চিন্তা করুন, শিক্ষাবন্ধুরা যে লেভেলের কর্মচারী, যে এডুকেশন কোয়ালিফিকেশানে অ্যাজ এ শিক্ষাবন্ধু তারা নিয়োগ হয়েছে, বা যে কাজ তারা করে থাকেন, 10,000 টাকার নিচে স্যালারি আজকের ডেটে পশ্চিমবাংলায় কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। কাজ করছে, কিছু করার নেই, কোথায় যাবে? স্পেশাল এডুকেটার্স আছে, পার্শ্ব শিক্ষকরা রয়েছে। আপনারা সকলেই জানেন, গতকাল আমরা একটা খবর করেছিলাম আমাদের চ্যানেলে, চাঁদা চাওয়া হচ্ছে একজন সহকারী শিক্ষক, যার স্যালারি প্রায় 40-45 হাজার টাকা, সে একজন পার্শ্ব শিক্ষকের কাছে অ্যাজ এ হুমকি চাঁদা চাইছে, যে 300 টাকা কেন স্পোর্টসের চাঁদা তিনি দেননি, আপনি কি করে স্কুল করেন সেটা এবার আমি দেখাবো, আপনি কত বড় হনু হয়ে যাচ্ছেন। এই ধরনের থ্রেড কল, থ্রেড দেওয়া হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। একবারও সহানুভূতির সাথে তার যে ইকোনমিক কন্ডিশন, কীভাবে সে দিন চালাচ্ছে, সেই বিষয়গুলো দেখা যাচ্ছে না। রাজ্য সরকারের স্পোর্টস হোক না হোক কী আসে যায়, রাজ্য সরকারের যে ঘটা করে সারা রাজ্য জুড়ে স্পোর্টস হচ্ছে, আপনারা মনে করুন এই স্পোর্টস যদি না হয়, কোনো এসে যাবে? রাজ্য সরকার কেন ফান্ড বরাদ্দ করছে না বেশি? এমনিতেও রাজ্য সরকার ফান্ড বরাদ্দ করে, স্পোর্টসের জন্য যা ইনফরমেশন রাজ্য সরকার ফান্ড বরাদ্দ করে, তারপরেও কেন চাঁদা চাওয়া হচ্ছে? চাঁদা সিস্টেম কেন রাখা হচ্ছে?
যদি সরকারি খেলা হয়ে থাকে সেখানে রাজ্য সরকার কেন নিজস্ব টাকা ইনভেস্ট করছে না? এটাও একটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে